Welcome learners to my channel English Ambit. I am Arup Seth with you today. I am going to discuss one of the prose pieces which is included in your syllabus for HS exam. টপিক আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে স্ট্রং রুটস। এই স্ট্রং রুটস পুরো গদ্যাংশটি আমি বেঙ্গলি ইন্টারপ্রিটেশন দিয়ে দেবো এবং উইথ মিনিংস এবং এক্সপ্লানেশন আমার এই ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ। তা চলো আমরা শুরু করি। আজকের আমাদের টপিক স্ট্রং রুটস রিটেন বাই এপিজে আব্দুল কালাম। তাহলে কে লিখেছেন? স্ট্রং রুটস কার লেখা? এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামের আগে পুরো নামটা আমাদের জানতে হবে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এপিজে আব্দুল কালাম? ফুল নেম, ফুল নেম, ফুল নেম কি? আবুল ফকির জয়নুল আবদিন আব্দুল কালাম। এই হচ্ছে আমাদের এপিজে আব্দুল কালামের পুরো নাম। তিনি একজন গ্রেট সায়েন্টিস্ট ছিলেন এপিজে আব্দুল কালাম। আর উনি কি হয়েছিলেন? ভারতের 14তম প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি। ভারতের 14তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামের পুরো নাম হচ্ছে আবুল ফকির জয়নুল আবদিন আব্দুল কালাম। এপিজে আব্দুল কালাম, এই আবুল ফকির জয়নুল আবদিন আব্দুল কালাম কত সালে জন্মগ্রহণ করেন? 1931 এবং মারা যান 2015 সালে। তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাহলে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন 1931। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ইন অ্যান আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন তামিলনাড়ু। তামিলনাড়ুর রামেশ্বরম বলে একটা জায়গা আছে, সেইখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন একটি তামিল পরিবারে। এবং 2015 সালে তিনি সিমলাতে বক্তৃতা দেওয়ার সময় অসুস্থ হয়ে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে মারা যান। হঠাৎ ভারতবর্ষের মাটিতে শোকের ছায়া নেমে আসে 2015 সাল। তিনি ভারতের ডিআরডিওতে সেক্রেটারি ছিলেন, ডিআরডিওর সেক্রেটারি এবং তারপরে তিনি ইসরোতে যোগদান করেছিলেন। ইসরো, আমরা জানি ইসরো ভারতবর্ষের সবচাইতে সায়েন্সের ক্ষেত্রে অবদানকারী। ইসরোর চেয়ারম্যান হয়েছিলেন ইসরোর চেয়ারম্যান হয়েছিলেন এপিজে আব্দুল কালাম। তাকে কি বলা হয়? এপিজে আব্দুল কালাম ইজ কল্ড দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয় এপিজে আব্দুল কালামকে। আর এই স্ট্রং রুটস কোথা থেকে নেওয়া হয়েছে? কালামের লেখা উইংস অফ ফায়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উইংস অফ ফায়ার গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। স্ট্রং রুটস হ্যাজ বিন টেকেন ফ্রম এপিজে আব্দুল কালামস উইংস অফ ফায়ার। উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে এই অনুচ্ছেদটি এবং তিনি অসংখ্য বই লিখেছেন। তার হাত দিয়েই তৈরি হয়েছে ভারতের অগ্নি মিসাইল, অগ্নি, পৃথ্বী, ত্রিশূল। চলো সরাসরি আমরা টেক্সটে চলে যাচ্ছি। আমি বেঙ্গলি ইন্টারপ্রিটেশন লাইন বাই লাইন এক্সপ্লেন করে দেবো এই ভিডিওতে। পুরো টেক্সটার
পুরো সম্পূর্ণ বাংলা তোমরা এই ভিডিওতে পেয়ে যাচ্ছ এবং আশা করি ভালো লাগবে। মন দিয়ে শুনে নাও, পড়াটা দেখে নাও, তারপরে তুমি এমসিকিউ করতে যাও, সব এমসিকিউ তোমার সলভ হয়ে যাবে। চলো, লেট আস স্টার্ট। স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম। I was born into a middle class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. তাহলে কি বলছেন? এপিজে আব্দুল কালাম এর এটা অটোবায়োগ্রাফি শুরু হয়েছে আই দিয়ে। অটোবায়োগ্রাফি আই দিয়ে শুরু হয়, আমরা জানি। I was born into a middle class Tamil family. আমি একটি মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলাম। ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, রামেশ্বরমের দ্বীপ শহরে। আইল্যান্ড মানে চারিদিকে জল বেষ্টিত। রামেশ্বরম একটা দ্বীপ, তামিলনাড়ুতে আছে। তা মিডল ক্লাস মধ্যবিত্ত তামিল পরিবারে আমি জন্মগ্রহণ করেছিলাম। ইন দ্য আর্স্টফাইল মাদ্রাজ স্টেট, আগেকার মাদ্রাজ রাজ্যে, অর্থাৎ মাদ্রাজ স্টেট নাম ছিল, তামিলনাড়ুর পূর্বেকার নাম আর্স্টওয়াইল, অর্থাৎ বিফোর, আগেকার, পূর্বেকার মাদ্রাজ স্টেটে। মাই ফাদার, আমার পিতা জৈনুল আবদিন, হ্যাড নিদার মাচ ফর্মাল এডুকেশন। আমার পিতা জৈনুল আবেদিনের ছিল না, হ্যাড নিদার, নিদারের সঙ্গে সবসময় নর হয়, দেখো এখানে তাই আছে, হ্যাড নিদার মাচ ফর্মাল এডুকেশন। এটার উচ্চারণ করতে হবে এডুকেশন, নট এডুকেশন। রাইট প্রনাউন্সিয়েশন ইজ এডুকেশন। ওকে, ফর্মাল এডুকেশন, অর্থাৎ আমার বাবার জয়নুল আবেদিনের না ছিল ফর্মাল এডুকেশন, নর মাচ ওয়েলথ, বেশি ধন সম্পত্তিও ছিল না বা টাকা পয়সাও ছিল না। ওয়েলথ মানে আমরা জানি যে সম্পদ। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, তা সত্ত্বেও, ডেসপাইট মানে সত্ত্বেও, ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই অসুবিধাগুলি থাকা সত্ত্বেও, হি পজেসড, তিনি পজেসড করেছিলেন, অর্থাৎ অধিকার করেছিলেন, তার দখলে ছিল। পজেসড মানে অধিকার করা, দখল করেছিলেন। কি করেছিলেন? গ্রেট ইনেট উইজডম, একটা বিরাট মাপের, গ্রেট, বিরাট, ইনেট উইজডম। ইনেট মানে কি? ইনেট, ইনেট শব্দের অর্থ হচ্ছে ইনবর্ন, ইনবর্ন অর্থাৎ সহজাত। ইনেট শব্দের অর্থ বোঝাচ্ছে সহজাত, ইনবর্ন। উইজডম, উইজডম মানে জ্ঞান, তার একটা ইনেট অর্থাৎ ইনবর্ন সহজাত জ্ঞান ছিল বিরাট আমার পিতার। অ্যান্ড আ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, এর উচ্চারণ আ করতে হবে, আ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, এবং তার মনের উদারতা ছিল, অর্থাৎ জেনারসিটি, জেনারাস ছিলেন তার পিতা, জেনারাস বলি আমরা। দ্য ম্যান ওয়াজ জেনারাস, অর্থাৎ মহানুভবতা তার মধ্যে ছিল। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট, তিনি পেয়েছিলেন একজন আদর্শ সহায়কারীকে, সাহায্যকারীকে, হেল্পমেট মানে সাহায্যকারী, ইন মাই মাদার আসি আম্মা, আমার মা জননী আসি আম্মার মধ্যে পেয়েছিলেন। আই ডু নট রিকল, রিকল মানে রিমেম্বার, কল আপ, ফ্রেজাল ভার্ব। আই ডু নট রিকল, আমি মনে করতে পারি না, আমার মনে পড়ে না, দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল শি ফেড এভরিডে, কতজন মানুষকে তিনি প্রতিদিন খাওয়াতেন, অর্থাৎ আমার মা আশিয়াম্মা প্রতিদিন কত লোককে খাওয়াতেন আমার ঠিক মনে নেই। বাট আই এম কোয়াইট সার্টেন, কিন্তু আমি বেশ নিশ্চিত, দ্যাট যে ফার মোর আউটসাইডার্স, আরো বেশি বহিরাগত মানুষজন, এট উইথ আস, আমাদের সঙ্গে খেতেন, দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি, আমাদের নিজেদের পরিবারের যত সদস্য ছিল, যত মেম্বার্স ছিল,
পুট টুগেদার, তাদেরকে একসঙ্গে করলে যতগুলো হবে তার থেকে বেশি বাইরের লোক খাওয়াতেন আমার মা। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড, আমার পিতামাতাকে অর্থাৎ জয়নুল আবেদিন এবং আশিয়াম্মা, মাই প্যারেন্টস অর্থাৎ এপিজে আব্দুল কালামের প্যারেন্টসকে ওয়ার ওয়াইডলি রিগার্ডেড, ব্যাপকভাবে, ওয়াইডলি রিগার্ডেড বিবেচিত করা হতো। রিগার্ডেড, রিগার্ডেড মানে কি? রিগার্ডেড, রিগার্ডেড মানে আমরা বলতে পারবো এখানে কনসিডার্ড, কনসিডার্ড অর্থাৎ বিবেচিত। আমার পিতামাতাকে বিবেচিত করা হতো ভীষণভাবে অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, আইডিয়াল কাপল হিসাবে অর্থাৎ আদর্শ দম্পতি হিসাবে মানুষজন দেখতেন, মনে করতেন। মাই মাদার্স লিনেজ, আমার মায়ের বংশ, লিনেজ মানে হচ্ছে বংশসূত্র, ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, ডিস্টিংগুইশড শব্দের অর্থ হচ্ছে পৃথক বৈশিষ্ট্য সম্পন্ন, অর্থাৎ যাকে আলাদাভাবে চেনা যায় এমন বৈশিষ্ট্য আছে। ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, আরো বেশি ডিস্টিংগুইশড ছিল অর্থাৎ আলাদা করে চেনা যায়। ওয়ান অফ হার ফোর বিয়ার্স, ফোর বিয়ার্স মানে কি? ফোর বিয়ার্স পূর্বপুরুষ, ফোর বিয়ার্স মানে কি বোঝাচ্ছে? পূর্বপুরুষ। Forebears having been bestowed the title of বাহাদুর by the British, অর্থাৎ ব্রিটিশরা আমার মায়ের বংশ পূর্বপুরুষদের একজনকে বেস্টউড করেছিল, অর্থাৎ বেস্টউড মানেটা জানতে হবে, বেস্টউড, বেস্টউড মানে কি? বেস্টউড মানে হচ্ছে আমরা বলতে পারবো কনফার্ড, কনফার্ড অর্থাৎ ভূষিত, ভূষিত করা। bestowed the title of বাহাদুর by the British, ব্রিটিশরা বাহাদুর উপাধি দিয়েছিলেন, টাইটেল দিয়েছিলেন। I was one of many children, আমি ছিলাম অনেকগুলো সন্তানের মধ্যে একজন। a short boy with rather undistinguished looks, একটা ছোট্ট, একটা বেটে খাটো ছেলে ছিলাম আমি, বালক ছিলাম। with rather বরং undistinguished looks অর্থাৎ যাকে পৃথকভাবে চেনা যাবে না এমন, পৃথক বৈশিষ্ট্য সম্পন্ন নয়। লুকস অর্থাৎ দর্শন ছিল তার, দেখতে বেটে খাটো ছিলেন এপিজে আব্দুল কালাম। বর্ন টু জন্মেছিলেন টু টল অ্যান্ড হ্যান্ডসাম প্যারেন্টস, লম্বা এবং দেখতে সুন্দর পিতামাতার কাছে কোলে জন্মগ্রহণ করেছিলেন এপিজে আব্দুল কালাম। উই লিভড, আমরা বাস করতাম ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমাদের পূর্বপুরুষের বাড়িতে, পৈতৃক বাড়ি, অ্যানসেস্ট্রাল মানে পৈতৃক, পৈতৃক বাড়িতে আমরা থাকতাম। হুইচ ওয়াজ বিল্ড, যেটা তৈরি হয়েছিল ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, 19 শতকের মাঝামাঝি তৈরি করা হয়েছিল। ইট ওয়াজ আ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটা ছিল একটা সুন্দর সাজানো গোছানো বড় সড়ো পাকা বাড়ি ছিল আমাদের। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, কি দিয়ে তৈরি ছিল? লাইমস্টোন এবং ব্রিক, ব্রিক মানে ইট, লাইমস্টোন মানে কলিচুন, চুন সুরকি বা কলি চুন দিয়ে আগেকার দিনের বাড়িগুলো ছিল, লাইমস্টোন অ্যান্ড ব্রিক দিয়ে তৈরি। কোথায় ছিল? অন দ্য মস্ক স্ট্রিট, অর্থাৎ জায়গাটার নাম হচ্ছে মস্ক স্ট্রিট, এমনি মস্ক মানে মসজিদ, আর এখানে রাস্তাটার নাম হচ্ছে মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের মস্ক স্ট্রিটে, অর্থাৎ রামেশ্বরমের মস্ক স্ট্রিটে আমাদের বাড়িটা ছিল। মাই austere ফাদার, austere, the word austere is very important, মানেটা আমি লিখে দিচ্ছি। austere, austere মানে আমরা বলতে পারি যে কঠোর,
কঠোর, অর্থাৎ স্ট্রিক্ট, এর সমার্থক শব্দ হচ্ছে স্ট্রিক্ট। শৃঙ্খল পরায়ণ, শৃঙ্খল পরায়ণ বা স্ট্রিক্ট ছিলেন। ইউজ টু অ্যাভয়েড, এড়িয়ে যেতেন, ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, সমস্ত অপ্রয়োজনীয় ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, অর্থাৎ অপ্রয়োজনীয় যেগুলো প্রয়োজন নেই, ইনএসেন্সিয়াল কমফোর্টস আরাম বা স্বস্তি, অ্যান্ড লাক্সারিজ এবং বিলাসিতা, বিলাসিতা বা ইনএসেন্সিয়াল অপ্রয়োজনীয় যেগুলো স্বস্তি বা আরামের জিনিস আমার পিতা সেগুলো পছন্দ করতেন না। হাউ এবার যাই হোক, অল নেসেসিটিস, যাই হোক অল নেসেসিটিস সমস্ত প্রয়োজন ওয়ার প্রোভাইডেড ফর, প্রদান করা হতো। ইন টার্মস অফ ফুড, সেটা খাদ্যের ব্যাপারে হোক, খাবারের ক্ষেত্রে, মেডিসিন অর ক্লোদিং, ওষুধ এবং পোশাক আশাক, খাবার পোশাক আশাক সেইগুলোর ক্ষেত্রে কিন্তু কার্পণ্য করতেন না। এই যেগুলো বেসিক সেইগুলো তিনি কিন্তু দিতেন। আমাদের বেঁচে থাকার জন্য যেগুলো দরকার, অন্ন, ওষুধ এবং জামা কাপড়, এইগুলোর ক্ষেত্রে তিনি কিন্তু কার্পণ্য দেখাতেন না। তিনি অ্যাভয়েড করতেন যে ইনএসেন্সিয়াল কমফোর্টস এবং লাক্সারিজ দরকার নেই। ইনফ্যাক্ট বস্তুত আই উড সে, আমি বলবো, মাইন ওয়াজ আ ভেরি সিকিউর চাইল্ডহুড, আমার শৈশবটা ছিল কিন্তু খুব নিরাপদ, সেফ, সিকিউর ছিল, মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, অর্থাৎ পার্থিবভাবে, মেটেরিয়ালি মানে মেটেরিয়াল দিক থেকে, অর্থাৎ জিনিসপত্র যা প্রয়োজন সেগুলো দিতে হবে বাচ্চাদের, মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি এবং মনের দিক থেকে, আবেগের দিক থেকে, ভাবাবেগ মানে ইমোশনালি অর্থাৎ মানসিকভাবে এবং পার্থিবভাবে আমার কিন্তু শৈশব সিকিউর ছিল, নিরাপদ ছিল। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি সাধারণত আমার মায়ের সঙ্গে খেতে বসতাম। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝের ওপরে আমি বসতাম। শি উড প্লেস, অর্থাৎ মাই মাদার আসি আম্মা কি করতেন, উড প্লেস, প্লেস মানে ভার্ব করেছে, আমরা জানি প্লেস মানে স্থান, কিন্তু এখানে যখন ভার্ব করব আমরা কোনো কিছু, প্লেসকে ভার্ব করলে হয় রাখা, রাখা, অর্থাৎ কিপ। শি উড প্লেস, তিনি রাখতেন, আ ব্যানানা লিফ, ব্যানানা লিফ মানে কলা পাতা, বিফোর মি আমার সম্মুখে, অন হুইচ যার ওপরে, শি দেন ল্যাডেলড, ল্যাডেল মানে আমরা জানি, ল্যাডেলকে ভার্ব করেছে, ল্যাডেল মানে হচ্ছে হাতা, অর্থাৎ আমরা যে হাতা খুন্তি বলি সেটাকে বলে ল্যাডেল। ল্যাডেলকে ভার্ব করলে বাংলা কি হয়, ভাত বেড়ে দেওয়া, ভাত বেড়ে দেওয়াকে বোঝাচ্ছে। তিনি একটা কলা পাতা দিতেন আমার সামনে, তার উপরে তিনি রাইস হাতা দিয়ে বেড়ে দিতেন, অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার এবং সুগন্ধময়, অ্যারোমেটিক সাম্বার, সাম্বার হচ্ছে দক্ষিণ ভারতের সাউথ ইন্ডিয়ান একটা খাবার, ডাল জাতীয় তৈরি করা হয়, অ্যারোমেটিক সেটা সুগন্ধযুক্ত থাকে, অ্যারোমেটিক থাকে। আ ভ্যারাইটি অফ সার্ভ, একটা ঝাঁঝালো, বিভিন্ন ধরনের একটু মশলাপাতি দিয়ে ঝাঁঝালো, হোম মেড পিকল, বাড়িতে তৈরি আচার, অ্যান্ড আ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, আর এক দলা টাটকা নারকেলের চাটনি। তাহলে ডলপ মানে কি, দ্য ওয়ার্ড ডলপ, ডলপ মানে এখানে বোঝাচ্ছে দলা, এক দলা, বাংলায় আমরা দলা বলবো, ডলপ, এক দলা কোকোনাট, ফ্রেশ কোকোনাট চাটনি দিতেন। এগুলো সব মনে রাখতে হবে কি কি করতেন। তারপর নেক্সট প্যারাগ্রাফে চলে যাচ্ছি। দ্য শিবা টেম্পল, শিব মন্দির, হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, যেটা রামেশ্বরমকে খুব বিখ্যাত করে তুলেছে পিলগ্রিমসদের কাছে, অর্থাৎ তীর্থযাত্রীদের কাছে, পিলগ্রিমস,
পিলগ্রিমস, তীর্থ যাত্রী, তীর্থযাত্রী, তাদেরকে বলে পিলগ্রিমস। আর তীর্থযাত্রা এটাকে বলে পিলগ্রিমেজ, এর নাউন ফর্ম হচ্ছে পিলগ্রিমেজ। সো ফেমাস, রামেশ্বরমকে বিখ্যাত করেছে কে? রামেশ্বরম বিখ্যাতই হচ্ছে শিব মন্দিরের জন্য। রামেশ্বরমের শিবা টেম্পল ওয়াজ অ্যাবাউট আ 10 মিনিট ওয়াক, 10 মিনিটের হাঁটা পথ ফ্রম আওয়ার হাউস, আমাদের বাড়ি থেকে। আওয়ার লোকালিটি, আমাদের এলাকাটা, ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, অর্থাৎ মুসলিম অধ্যুষিত, অর্থাৎ বেশিরভাগ মানুষজন ছিলেন মুসলিম ধর্মাবলম্বী, ইসলাম ধর্মাবলম্বী। তাই বলছে প্রিডমিনেন্টলি মুসলিম, মুসলিম অধ্যুষিত এলাকা ছিল। বাট কিন্তু দেয়ার ওয়ার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, সেখানে অনেক, কিন্তু বেশ অনেকগুলো হিন্দু পরিবারও বাস করতেন। লিভিং অ্যামিকেবলি, কেমন ভাবে বসবাস করতেন? অ্যামিকেবলি, অ্যামিকেবলি, খুব সুন্দর শব্দ। অ্যামিকেবলি মানে কি? অ্যামিকেবলি মানে হচ্ছে ফ্রেন্ডলি। সহজ করে বলতে হবে, সহজ করে আমরা বলবো ফ্রেন্ডলি। অ্যামিকেবলি মানে ফ্রেন্ডলি, অর্থাৎ বন্ধুত্বপূর্ণভাবে মিলেমিশে উইথ দেয়ার মুসলিম নেইবার্স, তাদের মুসলিম প্রতিবেশীদের সাথে হিন্দু পরিবারও কিন্তু থাকতো। দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক, এই যে মস্ক মানে আমি বলেছিলাম যে মসজিদ, সেখানে একটা পুরনো একটা মসজিদ ছিল। ইন আওয়ার লোকালিটি, আমাদের অঞ্চলে, আমাদের এলাকায় একটা মসজিদ ছিল। ওয়ার মাই ফাদার, যেখানে আমার পিতা, উড টেক মি, আমাকে নিয়ে যেতেন, ফর ইভিনিং প্রেয়ার্স, সান্ধ্যকালীন প্রার্থনার জন্য নিয়ে যেতেন। আই হ্যাড নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া, আমার ছিল না ক্ষীণতম ধারণা। আইডিয়া মানে কনসেপ্ট, আর ফেইন্টেস্ট মানে ক্ষীণতম, মানে সামান্যতম। ক্ষীণতম ধারণা আমার ছিল না, কোনো ধারণাই ছিল না বলতে গেলে, অব দ্য মিনিং অব দ্য অ্যারাবিক প্রেয়ার্স চ্যান্টেড, যে আরবি ভাষায় যে প্রার্থনা করা হতো, অর্থাৎ তারা যে প্রার্থনাটা করতো মসজিদে গিয়ে নামাজ পড়া হোক বা এই ধরনের যে প্রার্থনা তারা করে, ইসলাম ধর্মাবলম্বী মানুষরা ইভিনিং প্রেয়ার্সে নিয়ে যেতেন। অ্যারাবিক প্রেয়ার্স যে চ্যান্টেড, অর্থাৎ যে উচ্চারিত করে করা হতো, সেটা সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড, কিন্তু আমাকে সম্পূর্ণভাবে বিশ্বাস প্রত্যয় জন্মানো হয়েছিল। কনভিন্সড মানে বোঝানো হয়েছিল, অর্থাৎ বিশ্বাস জন্মানোকে বলা হয় কনভিন্স, কনভিন্স করানো। দ্যাট যে, কি বোঝানো হয়েছিল? দ্যাট যে দে রিচড গড, অর্থাৎ এই প্রেয়ার্স, এই প্রার্থনা কোথায় পৌঁছে যায়? ঈশ্বরের কাছে পৌঁছায়। When my father came out of the mosque, যখন আমার পিতা মসজিদ থেকে বেরিয়ে আসতেন, আফটার দ্য প্রেয়ার্স, প্রার্থনার পর, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স, বিভিন্ন ধর্মের মানুষ, উড বি সিটিং আউটসাইড, বাইরে বসে থাকতেন, ওয়েটিং ফর হিম, ওনার জন্য অপেক্ষা করতেন। মেনি অফ দেম, তাদের মধ্যে অনেকে, অফার্ড, দিতেন, বাউলস অফ ওয়াটার, জলের বাটি, এরকম একটা বাটি করে জল নিয়ে দাঁড়িয়ে থাকতো। হু উড, অর্থাৎ হু মানে হচ্ছে আমার বাবা জয়নুল আবদিন, অর্থাৎ এপিজে আব্দুল কালামের পিতা জয়নুল আবদিন একজন ধার্মিক লোক ছিলেন। হু উড ডিপ, যিনি চুবাতেন, চোবাতেন, অর্থাৎ ডোবাতেন, ডিপ মানে ডোবানো, হিজ ফিঙ্গার টিপস, তার হাতের আঙ্গুলগুলোর ডগা, ইন দেম, সেই জলের মধ্যে, বাটিগুলোর মধ্যে, অ্যান্ড সে আ প্রেয়ার, এবং একটা মন্ত্র বলতেন, অর্থাৎ একটা প্রার্থনা জানাতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম, তারপর এই জল বহন করে নিয়ে যাওয়া হতো বাড়িতে, সবাই বাড়িতে নিয়ে যেত বাটির জল। ফর ইনভ্যালিডস, ইনভ্যালিডস মানে কি? অর্থাৎ বিকলাঙ্গ, বিকলাঙ্গ লোকদের যাতে, অর্থাৎ ইনভ্যালিড অকর্মণ্য, যারা ইনভ্যালিড অচল হয়ে গেছে, ইনভ্যালিড যাদের রোগ গ্রাস করেছে, তাদেরকে ইনভ্যালিডস বলছে। আই অলসো রিমেম্বার, আমার আরো মনে পড়ে, পিপল ভিজিটিং আওয়ার হোম, মানুষজন যারা আমাদের বাড়িতে আসতেন, টু অফার, কি করতে আসতেন? টু অফার থ্যাঙ্কস, ধন্যবাদ জ্ঞাপন করতে আসতেন, আফটার বিং কিওর্ড,
কিওর্ড মানে কি? কিওর্ড মানে কাম রাউন্ড। ক্লাস 10-এ আমরা ফ্রেজাল ভার্ব করেছি কাম রাউন্ড, অর্থাৎ আরোগ্য লাভ করা। আরোগ্য লাভ করা। আরোগ্য লাভ করা মানে কি? আরোগ্য লাভ করা মানে রোগ মুক্তি হওয়া, অর্থাৎ বিং কিওর্ড, সেরে ওঠার পর, সেরে যাওয়ার পর তারা আসতেন ধন্যবাদ দিতে। ফাদার অলওয়েজ স্মাইল্ড, বাবা সবসময় হাসতেন। অ্যান্ড আস্কড দেম, এবং তাদেরকে বলতেন টু থ্যাংক আল্লাহ দ্য মার্সিফুল, দয়াময়, মার্সিফুল, করুণাময়, মার্সিফুল, মার্সিফুল, দয়াময়, ঈশ্বর দয়াময়। আমরা জানি আল্লাহ ইজ মার্সিফুল। উনি বলতেন তাদেরকে, আস্কড দেম, তাদেরকে বলতেন টু থ্যাংক আল্লাহ দ্য মার্সিফুল, আল্লাহকে আপনারা ধন্যবাদ জ্ঞাপন করেন, তিনি করুণাময় ঈশ্বর, এই কথা বলতেন। নেক্সট প্যারাগ্রাফ, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম। প্রিস্ট মানে কি? পুরোহিত। দ্য হাই প্রিস্ট অর্থাৎ সর্বোচ্চ পুরোহিত, সর্বোচ্চ পুরোহিত, প্রধান পুরোহিত অফ রামেশ্বরম টেম্পল, অর্থাৎ রামেশ্বরমের যে শিব মন্দির, যে শিব মন্দির রামেশ্বরমকে বিখ্যাত করেছে মানুষের কাছে, সারা পৃথিবীর কাছে, সেই শিব মন্দিরের যে সর্বোচ্চ প্রধান পুরোহিত, তার নাম হচ্ছে পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড, ওটা ক্লোজ হবে, ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, আমার বাবার খুব কাছের বন্ধু ছিলেন। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ, ভিভিড মানে কি? ক্লিয়ার। ভিভিড মানে স্পষ্ট। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ, অর্থাৎ স্পষ্ট স্মৃতিগুলোর মধ্যে একটা, অফ মাই আর্লি চাইল্ডহুড, আমার প্রাথমিক শৈশবের, শৈশবের প্রথম দিকের যে স্মৃতিগুলো ছিল স্পষ্ট, তার মধ্যে একটা ইজ অফ দ্য টু মেন, সেটা হচ্ছে এই দুইজন ব্যক্তি, অর্থাৎ আমার বাবা জয়নুল আবদিন এবং পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। কি? ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, দুজনেই ট্র্যাডিশনাল অ্যাটায়ার। ট্র্যাডিশনাল অ্যাটায়ার বলতে কি বোঝাচ্ছে? ট্র্যাডিশনাল অ্যাটায়ার, ঐতিহ্যপূর্ণ পোশাক। ট্র্যাডিশনাল অ্যাটায়ার মানে হচ্ছে ঐতিহ্য, ঐতিহ্যপূর্ণ পোশাক। ঐতিহ্যপূর্ণ পোশাক বলতে কি? মুসলিমদের যেটা পোশাক তার সেটা পরবে, হিন্দু পুরোহিতের যেরকম পোশাক পুরোহিত সেটা পরবে, এটাকে বলছে ট্র্যাডিশনাল অ্যাটায়ার। ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, ওনারা কি করতেন? আধ্যাত্মিক আলোচনা করতেন, আধ্যাত্মিক বিষয়ে তারা আলোচনা করতেন ওনারা। When I was old enough to ask questions, যখন আমাকে, আমার যথেষ্ট বয়স হলো প্রশ্ন করার মতো, I asked my father, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম about the relevance of prayer, about the relevance of prayer. relevance মানে কি? প্রাসঙ্গিকতা, প্রাসঙ্গিকতা, রেলেভেন্স অর্থাৎ গুরুত্ব, রেলেভেন্স অফ প্রেয়ার। আমি তখন আমার বাবাকে জিজ্ঞাসা করলাম যখন আমার যথেষ্ট বয়স হলো, অর্থাৎ প্রশ্ন করার মতো একটা বয়স যখন হয় বাচ্চার, তখন প্রশ্ন করে বাচ্চারা। এপিজে আব্দুল কালামও তার পিতাকে বললেন
যে রিলেভেন্স কি, হোয়াট ইজ দ্য রিলেভেন্স অফ প্রেয়ার। তখন মাই ফাদার টোল্ড মি, আমার বাবা আমাকে বললেন, দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট প্রেয়ার। প্রার্থনার মধ্যে কোনো রহস্য কিছু নেই বাবা, রহস্য কিছু নেই। রেদার বরং প্রেয়ার মেড পসিবল, প্রার্থনা সম্ভব করে তোলে আ কমিউনিয়ন, একটা যোগাযোগ, একটা সম্পর্ক করে। কমিউনিয়ন মানে সম্পর্ক, রিলেশন অফ দ্য স্পিরিট, আত্মার, মনের, স্পিরিট আত্মা বা মনের, বিটুইন পিপুল মানুষের সঙ্গে মানুষের যে মনের মিলন, সেই মনের মিলন ঘটাতে একটা সম্পর্ক, একটা টান সৃষ্টি করে, যাকে বলে কমিউনিয়ন। হোয়েন ইউ প্রে, আর তার পিতা বলছেন, জয়নুল আবদিন বোঝাচ্ছেন ছেলেকে যে হোয়েন ইউ প্রে, যখন তুমি প্রার্থনা করো, হি সেই, তিনি বলতেন, ইউ ট্রান্সেন্ড ইওর বডি, তুমি ট্রান্সেন্ড করো। ট্রান্সেন্ড মানে কি? ট্রান্সেন্ড অর্থাৎ এক্সিড, ইংরেজিতে আমরা বলবো এক্সিড, ছাপিয়ে যাওয়া, অতিক্রম করে চলে যাওয়া, অতিক্রম করা, তাকে বলে এক্সিড। ট্রান্সেন্ড, তুমি ট্রান্সেন্ড করে দাও, তুমি তোমার দেহকে, তোমার তনুকে, অর্থাৎ এই যে দেহ, এই দেহটাকে তখন আমরা কি করি? ট্রান্সেন্ড করে দিই, অর্থাৎ আমরা এই দেহটাকে আমরা ট্রান্সেন্ড করি, অর্থাৎ অতিক্রম করে নিয়ে চলে যাই। অ্যান্ড বিকাম, এবং হয়ে যায় আ পার্ট অফ দ্য কসমোস, এই মহাজগতের। কসমোস মানে কি? বিশ্ব ব্রহ্মাণ্ড, কসমোস মহাজগৎ, মহাজগৎ, মহাজগতের আমরা একটা অংশ হয়ে যাই তখন। হুইচ নোজ নো ডিভিশন, যেটা জানে না, যেটা মানে না, জানে না। নো ডিভিশন, কোনো বিভেদ, ভেদাভেদ জানে না। অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, টাকা পয়সা, ধন সম্পদ, বয়স, জাত পাত, এই কটার মানে হচ্ছে এরকম ভাবে বলতে হবে। ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, জাতি, জাত পাত এবং ধন সম্পদ, বয়স কিচ্ছু মানে না। তখন দেহ চোখ হয়ে যায়, অন্যত্র চলে যায়, মনটা চলে যায় ছাপিয়ে। মাই ফাদার কুড কনভে, আমার পিতা জ্ঞাপন করতে পারতেন। কনভে মানে জানানো। মাই ফাদার কুড কনভে, জ্ঞাপন করতে পারতেন, কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, অর্থাৎ জটিল আধ্যাত্মিক, আধ্যাত্মিক ধ্যান ধারণা, অর্থাৎ আধ্যাত্মিক ধারণা দিতে পারতেন। ইন ভেরি সিম্পল, খুব সহজ সরল, ডাউন টু আর্থ তামিল, অর্থাৎ সহজ সরল মাটির ভাষা, তামিল ভাষা, অর্থাৎ সহজ বোধ্য ভাষা, যেটা বাস্তবে সবাই বলে। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একদা আমাকে বলেছিলেন, ইন হিজ ওন টাইম, তার নিজস্ব সময়ে, তার নিজস্ব সময়ে, ইন হিজ ওন প্লেস, তিনি যে স্থানে, তার নিজস্ব জায়গায়, তার নিজস্ব স্থানে, ইন হোয়াট হি রিয়েলি ইজ, তিনি আজকে যে স্থানে উপস্থিত হয়েছেন, যেই পজিশনে তিনি গেছেন, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, এবং যে অবস্থাতে তিনি পৌঁছেছেন আজকে, গুড অর ব্যাড, ভালো এবং মন্দ, দুটোর মধ্য দিয়েই তিনি জীবন অতিবাহিত করেছেন। জীবনে গুড অর ব্যাড এগুলো থাকবেই, এটা মেনে নিতে হবে। এপিজে আব্দুল কালামের বাবা এটা শিক্ষা দিয়েছেন কালামকে। এভরি হিউম্যান বিং, তিনি বলেছেন, এভরি হিউম্যান বিং, প্রত্যেকটা মানব জাতি, প্রত্যেকটা মনুষ্য, ইজ আ স্পেসিফিক এলিমেন্ট, একটা নির্দিষ্ট উপাদান। স্পেসিফিক মানে পার্টিকুলার, স্পেসিফিক এলিমেন্ট, উপাদান, উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং, ঐশ্বরিক, ডিভাইন বিং মানে ঐশ্বরিক, ঐশ্বরিক এর যে প্রকাশ, ম্যানিফেস্ট, ম্যানিফেস্ট মানে হচ্ছে প্রকাশ, ম্যানিফেস্ট হচ্ছে যে এখানে ঈশ্বরের প্রকাশ আমরা দেখতে পাচ্ছি, সেই যে সম্পূর্ণ যে প্রকাশ, ঈশ্বরের প্রকাশ, তার একটা এলিমেন্ট হচ্ছে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানুষের মধ্যেই ঈশ্বর বিরাজ করছে, এটা উনি বোঝাতে চেয়েছেন। আমরা কিন্তু আমাদের মাধ্যমেই ঈশ্বরের প্রকাশ, ঈশ্বরকে কেউ দেখতে পায় না,
ঈশ্বরকে অনুভব করতে হয়, আল্লাহকে অনুভব করতে হয়, গডকে ফিল করতে হয়। উপস্থিতি অর্থাৎ গড ইজ omnipresent, ঈশ্বর সর্বময়। সো ওয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস? তাহলে কেন তুমি ডিফিকাল্টিসকে ভয় পাচ্ছ? অর্থাৎ অসুবিধা, কঠিন অবস্থা, ডিফিকাল্টিস অর্থাৎ জীবনে যে কাঠিন্য জিনিসগুলো, কঠিন যে জিনিস আসছে, অর্থাৎ সম্মুখীন হওয়া প্রবলেমস, সেগুলো কেন ভয় পাচ্ছ? সাফারিংস, কষ্টকে কেন এত ভয় পাচ্ছ? অ্যান্ড প্রবলেমস, এবং সমস্যা, এইগুলো নিয়েই তো জীবন। ইউ হ্যাভ টু ফেস দিস থিংস, ইউ হ্যাভ টু ফেস সাফারিংস, প্রবলেমস অ্যান্ড difficulties in life. These are the necessary elements, these are the elements you have to face. এগুলো বাদ দিয়ে জীবন হয় না, এটাই উনি বোঝাতে চাইছেন। তাই ডিভাইন বিং, আমরা যে ঈশ্বর খুঁজে বেড়াচ্ছি, হ্যাঁ, সেটা প্রয়োজন নেই, আমাদের মানুষের মধ্যেই আছে ঈশ্বর। when troubles come, যখন সমস্যা আসে, যখন ঝামেলা, সমস্যা, ঝঞ্ঝাট, ট্রাবলস আসে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, তখন বোঝার চেষ্টা করো দ্য রিলেভেন্স অফ ইয়োর সাফারিংস, তোমার কষ্টের প্রাসঙ্গিকতা বোঝার চেষ্টা করো, তোমার কষ্টের কারণটাকে জানার চেষ্টা করো। রিলেভেন্সটা কি, প্রাসঙ্গিকতা কি, কেন আমার এই কষ্টটা আসছে। এবার একটি খুব সুন্দর ফিলোসফিক্যাল লাইন আছে, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস, adversity always presents opportunities for introspection. শব্দগুলো একটু কঠিন, আমি লিখে দিচ্ছি। অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটি মানে কি? বিরূপ পরিবেশ। আমরা বাংলায় বলতে পারি বিরূপ পরিবেশ। বিরূপ পরিবেশ, অ্যাডভার্সিটি অর্থাৎ বিপরীত অবস্থা, কন্ট্রারি। অ্যাডভার্সিটি, অ্যাডভার্স সিচুয়েশন, অ্যাডভার্স সিচুয়েশন অর্থাৎ যেটা বিরূপ পরিবেশ, বৈপরীত্য পরিবেশে অলওয়েজ প্রেজেন্টস, সর্বদা প্রদান করে, দেয়, কি দেয়? অপরচুনিটিস, সুযোগ দেয়। অপরচুনিটিস মানে সুযোগ সুবিধা দেয় ফর ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন মানে কি? ইন্ট্রোস্পেকশন, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, নতুন শব্দ ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন মানে কি? অন্তর্দর্শন, 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 অন্তর্দর্শন অর্থাৎ ভেতরের, ইনার ভিজন, অর্থাৎ নিজেকে শেখা যায়। বিরূপ পরিবেশ না হলে মানুষ শেখে না, তাই অ্যাডভার্স সিচুয়েশনে তোমাকে ফেস করতে হবে। অ্যাডভার্স সিচুয়েশনে সবাইকে শিক্ষা দেয়। অ্যাডভার্স সিচুয়েশনে পড়লেই আমরা তখন পথ খুঁজি যে কি করে এই অবস্থা থেকে আমরা রেহাই পাবো। তাই ইন্ট্রোস্পেকশনের একটা সুযোগ দিচ্ছে, অপরচুনিটিস দিচ্ছে কে? অ্যাডভার্স সিচুয়েশন। এই যে অ্যাডভার্স সিচুয়েশন। Why don't you say this to the people? কেন আপনি, কেন বাবা তুমি, মানে এপিজে আব্দুল কালাম তার পিতাকে জিজ্ঞাসা করছেন, why don't you say this? কেন আপনি এই কথা বলেন না টু দ্য পিপল, সেই সমস্ত মানুষজনকে, লোকজনদেরকে, হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, যারা আপনার কাছে সাহায্য এবং উপদেশ নেওয়ার জন্য আসেন, তাদেরকে আপনি এই কথাগুলো কেন বলেন না? আই আস্কড মাই ফাদার, আমি আমার পিতাকে জিজ্ঞাসা করেছিলাম। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, তিনি তার হাত দুটিকে আমার কাঁধের ওপর রেখেছিলেন, রাখলেন। অ্যান্ড লুকড স্ট্রেইট ইনটু মাই আইস, এবং আমার দু নয়নে এক দৃষ্টে চেয়ে রইলেন। ফর কোয়াইট সাম টাইম, কিছুক্ষণের জন্য হি সেইড নাথিং, তিনি কিছু কথা বললেন না। অ্যাজ ইফ, যেন, হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি, তিনি যেন আমার সামর্থ্য অর্থাৎ ক্যাপাসিটিকে, আমার যে সক্ষমতা, আমার সক্ষমতাকে তিনি যেন বিচার করছিলেন, জাজিং করছিলেন, পরখ করছিলেন। টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, তার কথা আমি বুঝতে পারছি কিনা। কম্প্রিহেন্ড মানে কি?
কম্প্রিহেন্ড শব্দের অর্থ হচ্ছে আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বুঝতে পারা। আমি তার কথা বুঝতে পারছি নাকি। দেন তারপর হি আনসার্ড, তিনি উত্তর দিলেন ইন আ লো ডিপ ভয়েস, অর্থাৎ হালকা গভীর কণ্ঠে তিনি উত্তর দিলেন। তিনি যা উত্তর দিয়েছিলেন সেই উত্তরটি, হিজ আনসার, তার উত্তর, ফিল্ড মি, আমাকে পূর্ণ করলো, উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি, এক অদ্ভুত শক্তি, অ্যান্ড এনথুজিয়াজম, এবং উৎসাহ। এনথুজিয়াজম মানে উৎসাহ, এনকারেজমেন্ট। whenever human beings find themselves alone, যখনই, whenever, যখনই মানুষ, হিউম্যান বিংস, মনুষ্য, ফাইন্ড themselves, নিজেদেরকে, যখন মানুষ দেখতে পায় অ্যালোন, একাকী হয়ে যায়, মানুষ যখন নিজেকে বোঝে, মানুষজন যখন বোঝে যে আমি একা হয়ে গেছি পৃথিবীর বুকে, অ্যাজ আ ন্যাচারাল রিয়াকশন, স্বাভাবিক প্রবৃত্তি হিসাবে, প্রাকৃতিক প্রবৃত্তি বা ন্যাচারাল, স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া হিসাবে, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা কিন্তু সঙ্গ খোঁজে। তারা কি খুঁজে বেড়ায়? না কোম্পানি খুঁজে বেড়ায়, অর্থাৎ সঙ্গ, সাথী খোঁজে। whenever they reach an impasse, ওটা ইম্পাস, ইম্পাসি উচ্চারণ নয়, ইম্পাস। ইম্পাস মানে কি? ইম্পাস, ইম্পাস মানে হচ্ছে অচলাবস্থা, অচলাবস্থা, অর্থাৎ রুদ্ধ। এখানে বোঝাচ্ছে রুদ্ধ, যখন আর পথ শেষ হয়ে যায়, যখন কোনো আর উপায় থাকে না, তখন ইম্পাস, অচলাবস্থা, অর্থাৎ রাস্তা যখন শেষ হয়ে যায়, দে লুক টু সামওয়ান, তখন তারা খোঁজে কাউকে, টু শো দেম দ্য ওয়ে আউট, যে তাদের পথ দেখিয়ে দেবে। অর্থাৎ পথ যখন শেষ হয়ে যায়, তখন মানুষ কাউকে একটা খোঁজে যে পথ দেখাবে। whenever এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ, প্রত্যেকটা রিকারেন্ট, বারবার ঘটে, তাকে বলে রিকারেন্ট। রিকারেন্ট মানে পুনরায় আবার ঘটবে। হ্যাপেনিং ডিউরিং কোর্স, এগেন অ্যান্ড এগেন, হ্যাপেনিং এগেন অ্যান্ড এগেন, এভরি রিকারেন্ট, প্রতিটি, প্রতিটি প্রবাহমান বা ঘটেই চলেছে এমন অ্যাঙ্গুইশ, অ্যাঙ্গুইশ মানে দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট, অ্যাঙ্গুইশ, লঙ্গিং, লালসা, কামনা, অ্যান্ড ডিজায়ার, এবং ইচ্ছা, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষাকে ডিজায়ার বলে, ফাইন্ডস, এগুলো খোঁজে, ইটস ওন স্পেশাল হেল্পার, এর নিজস্ব বিশেষ বিশেষ যে সহায়ককারী আছে তাদেরকে খোঁজে। অর্থাৎ অ্যাঙ্গুইশই বলা যাক, লঙ্গিং বলা যাক, এবং ডিজায়ার, এগুলো থাকে মানুষের। ফর পিপল হু কাম টু মি, কারণ যে মানুষগুলো আমার কাছে আসে, ইন ডিস্ট্রেস, কি অবস্থায় আসে? ইন ডিস্ট্রেস, মানুষ কখন, তার পিতা বলছেন যে ডিস্ট্রেস অর্থাৎ দুর্দশাগ্রস্ত, দুর্দশাগ্রস্ত, দুর্দশাগ্রস্ত অবস্থায় যখন মানুষ আসছে, মানুষ যখন ডিস্ট্রেস কন্ডিশনে চলে গেছে, আই অ্যাম বাট আ গো বিটুইন, আমি, আই অ্যাম অনলি, এখানে বাট মানে, এখানে বাট শব্দের অর্থ হচ্ছে অনলি, আমি শুধুমাত্র, মানে মেয়ারলি, আমি মিয়ারলি, কি, মিয়ারলি মানে অনলি, মিয়ারলি আমি কিছুই না, বাট আ গো বিটুইন, গো বিটুইন, এটা এমসিকিউতে আসতে পারে। গো বিটুইন মানে মিডিয়েটর, মিডিয়েটর অর্থাৎ মধ্যস্থতাকারী, যিনি মাধ্যম হিসাবে কাজ করেন, তাকে বলা হয় গো বিটুইন। তাহলে আই অ্যাম বাট আ গো বিটুইন ইন দেয়ার এফোর্ট, তাদের যে প্রচেষ্টা, তার একটা আমরা মাধ্যম, আমি শুধু একটা মাধ্যম হিসাবে কাজ করি, মিডিয়েটর হিসাবে কাজ করি, টু প্রপিশিয়েট, প্রপিশিয়েট মানে শান্ত করা, প্রপিশিয়েট মানে তুষ্ট করা, সন্তুষ্ট করা, প্রপিশিয়েট ডেমনিক ফোর্সেস, অর্থাৎ অশুভ শক্তি, অশুভ শক্তিকে তারা কি করতে চায়? প্রপিশিয়েট করতে চায়, শান্ত করতে চায়। প্রপিশিয়েট,
প্রপিশিয়েট শান্ত করা, শান্ত করা। শয়তানি শক্তি, অশুভ শক্তি, অশুভ শক্তিকে মানুষ কি করার চেষ্টা করে? ডেমনিক যে ফোর্সেস গুলো আছে, অর্থাৎ আমাদের যে ডেমনিক ফোর্সেস অর্থাৎ অশুভ শক্তি আমাদের সমাজে যেগুলো আছে সেগুলোকে মানুষ চেষ্টা করার জন্য আসে আমার কাছে উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, প্রার্থনা এবং শ্রদ্ধার্ঘ্য। প্রার্থনা এবং শ্রদ্ধার্ঘ্য দিয়ে মানুষ কি করে না ডেমনিক ফোর্সকে প্রপিশিয়েট করার চেষ্টা করে, প্রশান্ত করার চেষ্টা করে, শান্ত করার চেষ্টা করে, অর্থাৎ দমিয়ে রাখার চেষ্টা করে। দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। কালামের পিতা বলছেন দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল। এটা মোটেও কিন্তু সঠিক পথ নয়। এই যে বিপদে পড়ে কিছু হলেই ঈশ্বরের কাছে চলে গেলাম, ডিস্ট্রেস কন্ডিশন যখনই হচ্ছে তখন আমি ভগবানের কাছে চলে গেলাম, প্রার্থনা করছি, এটা কারেক্ট অ্যাপ্রোচ নয়। অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং এটা সব কখনোই মানে মেনে চলা উচিত নয়, অনুসরণ করা উচিত নয় এটা। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনকে অবশ্যই বুঝতে হবে দ্য ডিফারেন্স, পার্থক্যটা বুঝতে হবে বিটুইন একটা ফিয়ার রিডেন ভিজন, ফিয়ার রিডেন মানে ভয় সন্ত্রস্ত ভিজন অফ ডেস্টিনি। ডেস্টিনি মানে কি? ডেস্টিনি, ডেস্টিনি মানে অদৃষ্ট, অদৃষ্ট মানে ভাগ্য, অদৃষ্ট মানে ভাগ্য, ফেট, ফেট, ফেট বলে একটা জিনিস আছে। তাই ফেয়ার রিডেন কি বলছে? ফেয়ার রিডেন ভিজন, ভীত সন্ত্রস্ত যে দর্শন দেখা যায় অফ ডেস্টিনি, ভাগ্যের যে পরিহাস, ভাগ্যকে মেনে নিতে হবে। অ্যান্ড দ্য ভিজন, আর সেই দর্শন, সেই দেখা, দ্যাট এনাবেলস, যেই দর্শন আমাদেরকে সক্ষম করে তোলে টু সিক দ্য এনিমি, খুঁজে পেতে, কি দেখতে? টু সিক দ্য, খোঁজা, এনিমি মানে শত্রুকে খুঁজতে, অফ ফুলফিলমেন্ট পরিপূর্ণতা, উইদিন আওয়ারসেলস আমাদের নিজেদের মধ্যেই যে আমাদের পরিপূর্ণতার যে শত্রু রয়েছে। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন। তাহলে কি বাংলা? আই রিমেম্বার মাই ফাদার, আমার মনে পড়ে আমার বাবা, স্টার্টিং হিজ ডে, ওনার দিন শুরু করতেন অ্যাট 4 AM 4টের সময়, ভোর 4টের সময়, বাই রিডিং দ্য নামাজ, কি পড়ে? নামাজ পাঠের মাধ্যমে। অর্থাৎ মুসলিমরা, যারা মুসলমান বা মুসলিম ইসলাম ধর্মাবলম্বী মানুষ, তারা কিন্তু নামাজ পড়েন। বিফোর ডন, ডন মানে কি? ভোরবেলা, আর্লি মর্নিং ইজ কল্ড ডন। আফটার দ্য নামাজ, নামাজ পড়ার পর শেষে, হি ইউজ টু ওয়াক, ইউজ টু ওয়াক মানে হাঁট, হেঁটে যেতেন, ডাউন টু আ স্মল কোকোনাট গ্রোভ, একটা ছোট্ট নারকেল বাগানে। কোকোনাট গ্রোভ মানে নারকেল বাগান। উই ওন্ড, যেটার আমরা মালিক ছিলাম। অর্থাৎ এপিজে আব্দুল কালাম বলছেন যে আমাদেরই মালিকানাভুক্ত একটি ছোট্ট নারকেল বাগানে আমার বাবা যেতেন নামাজ পড়ার পর সকাল 4টেই। এগুলো হচ্ছে নেসেসারি ইনফরমেশন ফর এমসিকিউজ। অ্যাবাউট 4 মাইলস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে নেবে। অ্যাবাউট 4 মাইলস ফ্রম আওয়ার হোম, আমাদের বাড়ি থেকে প্রায় 4 মাইল দূরে। হি উড রিটার্ন, তিনি ফিরতেন, উইথ অ্যাবাউট আ ডজন কোকোনাটস, প্রায় 1 ডজন কোকোনাট নিয়ে। টাইড টুগেদার, সেগুলোকে একসঙ্গে বাঁধতেন, একসঙ্গে বেঁধে, থ্রোন ওভার হিজ শোল্ডার, অর্থাৎ ওভার হিজ শোল্ডার অর্থাৎ কাঁধে করে, এরকম করে বেঁধে নিয়ে এরকম বোঝা করে নিয়ে আসতেন। অ্যান্ড অনলি দেন, এবং তারপরেই, উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তারপরেই তিনি তার প্রাতরাশ সারতেন, অর্থাৎ প্রাতরাশ গ্রহণ করতেন, সকালবেলার খাবার। দিস রিমেন্ড হিজ রুটিন, এটা তার রুটিনে ছিল। রিমেন্ড মানে থাকা, রিমেন্ড শব্দের অর্থ হচ্ছে থাকা। দিস রিমেন্ড, এটা
রয়েছিল, হিজ রুটিন তার রুটিন হয়ে গেছিল, ইভেন এমনকি হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট সিক্সটিজ। লেট সিক্সটিজ মানে কত বছর? লেট সিক্সটিজ, সিক্সটিজ, এখানে লেট সিক্সটিজ বলতে বোঝানো হয়েছে 65 থেকে 70, 65 থেকে 70-এর মধ্যে বয়স, অর্থাৎ কালামের পিতার বয়স ছিল 65-র ওপরে। তাই বলছে ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট সিক্সটিজ, তার ষাটোর্ধ্ব বয়স, অর্থাৎ ষাটোর্ধ্ব বয়সের শেষের দিকেও এইরকম রুটিনটা ছিল। ভাবা যায়? এখনকার দিনের ছেলেমেয়েরা পারবেই না, ছেলেরা। লাস্ট প্যারাগ্রাফে আমরা চলে যাব। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি আমার সারা জীবন ধরে ট্রাই টু এমিউলেট, আমি চেষ্টা করেছি এমিউলেট করতে, অর্থাৎ নকল করতে। এমিউলেট, EMULATE, এমিউলেট শব্দের অর্থ হচ্ছে ইমিটেট, এর একটি সমার্থক শব্দ হচ্ছে ইমিটেট, TATE, ইমিটেট, IMITATE, ইমিটেট। ইমিটেট মানে নকল করা, নকল করা। এখানে বোঝাচ্ছে অনুসরণ, অনুসরণ করা, অনুসরণ করা। ইমিটেট বা এমিউলেট। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি সারা জীবন ধরে ট্রাই টু এমিউলেট, চেষ্টা করেছি এমিউলেট করার, অর্থাৎ কপি করার, নকল করার, বাই মাই ফাদার, আমার বাবাকে, আমার পিতাকে, ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তাহলে হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড অফ এপিজে আব্দুল কালাম? এপিজে আব্দুল কালামের জগৎ কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি। যেহেতু তিনি ছোটবেলা থেকেই সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছেন এবং DRDO তে কাজ করেছেন, ভারতের অ্যারোনটিক স্পেস ইঞ্জিনিয়ারিং এ তিনি কাজ করেছেন। আমরা তার জীবনী যদি পড়ি আমরা জানতে পারবো। এবং তিনি একজন খ্যাতনামা সায়েন্টিস্ট ছিলেন, আমরা সকলেই জানি। তার তৈরি অগ্নি, পৃথিবী, ত্রিশূল, এইসব মিসাইল আছে। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পড়ায়। সায়েন্স অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আমি কিন্তু তাকে ফলো করার চেষ্টা করেছি, আমার বাবাকে। আই হ্যাভ এন্ডিভার্ড, এন্ডিভার্ড, এন্ডিভার্ড খুব ইম্পর্টেন্ট শব্দ। এন্ডিভার্ড, VOURED, এন্ডিভার্ড মানে কি? ট্রাইড, ট্রাইড, চেষ্টা করা, প্রচেষ্টা করা, প্রচেষ্টা, প্রচেষ্টা করা, এন্ডিভার্ড বলা হয়। আই হ্যাভ এন্ডিভার্ড, আমি প্রচেষ্টা করেছি, আমি চেষ্টা করেছি, টু আন্ডারস্ট্যান্ড, বোঝার, টু মেক আপ, বুঝতে পারার চেষ্টা করেছি, দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, মৌলিক, ফান্ডামেন্টাল ট্রুথস, মৌলিক সত্যতা, রিভিলড টু মি, যেটা প্রকাশিত হয়েছে আমার কাছে, বাই মাই ফাদার, যেটা আমার বাবা আমার কাছে তুলে ধরেছেন, যে মৌলিক সত্যতা জীবনের, এই পৃথিবীর মৌলিক সত্যতা। অ্যান্ড ফিল কনভিন্সড, তাতে আমার বিশ্বাস হয়েছে, আমি, আমার মধ্যে প্রত্যয় জন্মেছে, আমি অনুভব করেছি, আমার বিশ্বাস হয়েছে। কি বিশ্বাস? দ্যাট, যে দেয়ার এক্সিস্ট, পৃথিবীতে আছে, দেয়ার এক্সিস্ট আর ডিভাইন পাওয়ার, একটি নৈসর্গিক বা স্বর্গীয় শক্তি আছে, দেবত্ব শক্তি। ডিভাইন পাওয়ার মানে হচ্ছে দৈবিক শক্তি, ডিভাইন পাওয়ার, যাকে বলবো আমরা ডিভাইন শক্তি বা ঐশ্বরিক শক্তি আছে, এক্সিস্ট করছে। এক্সিস্ট মানে অস্তিত্ব থাকা। অর্থাৎ এপিজে আব্দুল কালাম একজন বিং আ সায়েন্টিস্ট, হি বিলিভড ইন গড। এখান থেকে আমরা বুঝতে পারছি তিনি ঈশ্বরে বিশ্বাস করতেন। তাই তিনি ডিভাইন পাওয়ারের উপস্থিতি বলেছেন যে পৃথিবীতে আছে, তার মধ্যে বিশ্বাস হয়েছে। দ্যাট ক্যান লিফট, যে বিশ্বাস, যে ডিভাইন পাওয়ার, দৈবিক শক্তি, ক্যান লিফট
ওয়ান আপ একজনকে তুলতে পারে, কোথা থেকে তুলতে পারে? ফ্রম কনফিউশন। কনফিউশন মানে কি? এখানে কি বোঝাচ্ছে কনফিউশন শব্দের অর্থ? কনফিউশন, কনফিউশন মানে কি? পারপ্লেক্সিটি, 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 পারপ্লেক্সিটি অর্থাৎ কনফিউশন জটিলতা, দ্বন্দ্ব, পারপ্লেক্সিটি হতভম্ব, অর্থাৎ ডিসিশন নিতে না পারা, তাকে বলে পারপ্লেক্সিটি। পারপ্লেক্সিটি থেকে অর্থাৎ কনফিউশন থেকে, দ্বন্দ্ব থেকে একজনকে তুলতে পারে। মাইজারি অর্থাৎ কষ্ট থেকে, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, দুঃখ, এগুলোকে সব মাইজারি বলা হয়। মেলানকোলি, মেলানকোলি শব্দের অর্থ কি? মেলানকোলি মানে হচ্ছে, মেলানকোলি উচ্চারণটা মেলানকোলি করতে হবে। মেলানকোলি মানে বিষণ্ণতা, বিষণ্ণতা, মেলানকোলি বিষণ্ণতা, বিষণ্ণতা অ্যান্ড ফেলিওর এবং ব্যর্থতা, এগুলো থেকে তুলতে পারে। অ্যান্ড গাইড এবং পথ দেখাতে পারে ওয়ান একজনকে টু ওয়ানস ট্রু প্লেস, এবং একজনের সত্যকারের স্থানে, সত্যকারের জায়গায় নিয়ে যেতে পারে। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল, আর একবার যদি একজন ব্যক্তি, ইন্ডিভিজুয়াল মানে মানুষ, একজন মানুষ, একজন ব্যক্তি ইন্ডিভিজুয়াল সেভার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড। সেভার্স মানেটা জানতে হবে। সেভার্স মানে কি? ACVERS, এস যোগ হয়েছে এখানে, সেভার। সেভার্স মানে হচ্ছে পৃথক করা, পৃথক করা। আমরা কি জানলাম? পৃথক করা, সেভার্স আলাদা করা, ছিন্ন করা। একবার যদি কেউ, একজন ব্যক্তি যদি সেভার্স করতে পারে, অর্থাৎ ছিন্ন করতে পারে হিজ ইমোশনাল, তার মানসিক, অর্থাৎ ইমোশনাল যেটা আবেগ, আবেগ প্রবণতামূলক, আবেগপ্রবণ মন, অ্যান্ড ফিজিক্যাল বন্ড, এবং শারীরিক যে বন্ড, যে মিলন, অর্থাৎ যে বন্ডিংটা আছে, যে সম্পর্ক, অর্থাৎ ইমোশন আর ফিজিক্যাল যে ব্যাপারটা, ফিজিক্যাল অর্থাৎ দৈহিক এবং মানসিক, এই দুটোকে যদি আমরা আলাদা করতে পারি, তাহলে একজন যদি করতে পারে, তাহলে কি হবে? হি ইজ অন দ্য রোড টু, তাহলে সে কিসের পথে যাবে? অন দ্য রোড টু ফ্রিডম, স্বাধীনতার মুক্তি। ফ্রিডম মানে স্বাধীনতা বা মুক্তি বলতে পারি, মুক্তির পথে যাবে, মোক্ষ লাভ হবে, স্বাধীনতার পথে চলে যাবে, স্বাধীন হয়ে যাবে সে। হ্যাপিনেস, সুখ, সুখের পথে ধাবিত হবে। অ্যান্ড পিস অফ মাইন্ড, এবং মনের শান্তি সে পাবে, মানসিক শান্তি, মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবে। হি উইল বি স্যাটিসফাইড, ওয়ান উইল বি স্যাটিসফাইড ইফ ওয়ান সেভার্স ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, অর্থাৎ আমাদের শরীরের সঙ্গে যে ইমোশনের যে যোগাযোগ, সেটাকে যদি আমরা আলাদা করতে পারি, অর্থাৎ এই দেহ আর মনটাকে যদি আমরা ছাপিয়ে নিয়ে যেতে পারি, তাহলেই অ্যাকর্ডিং টু এপিজে আব্দুল কালামস ফাদার, উই উইল বি সাকসেসফুল। তখন আর ফেলিওর, ব্যর্থতা, মেলানকোলি, এই জিনিসগুলো থাকবে না, এগুলো সব থেকে আমরা মুক্তি পাবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই লেসন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে, আরও যাতে যারা এইচএস পরীক্ষা দেবে তাদের এই পড়াটা তারা যাতে দেখতে পায়, বা এটা দেখার পরে তারপরে আমি এমসিকিউ প্র্যাকটিস করাবো।